যাচ্ছি দানুপুর চৌধুরীর শোতে এবং আমি বলছিলাম এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখান থেকে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। একই সাথে গত সপ্তাহের উল্লেখযোগ্য যে ঘটনা প্রবাহ থাকে সেখান থেকে একটি বিষয়কে কেন্দ্র করে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করব মূলত সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে বাংলাদেশ এবং মিয়ানমারের উত্তেজনা এবং একই সাথে এই অনুষ্ঠানটি যেহেতু নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনটিও থাকছে আজকের আলোচ্য সূচিতে এবং দুজন সম্মানিত অতিথিকে আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, তিনি অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে আমরা আরেকজন পেয়েছি যিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর নাসিরউদ্দিন আহমেদ, লেখক, গবেষক এবং কলামিস্ট। এবং আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে কঠিন আলোচনা যাওয়ার আগে নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই ঈদটি কেমন করলেন? নূপুর, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমাদের ঈদ ভালোই হয়েছে। এই যে আমরা একটা ঢাকাতে এমনি আমি ছিলাম, একটা জনবহুল শহর, তো ঈদের সময়টাতে আমরা আসলে একটু শ্বাস নেওয়ার ফুরসত পাই। সেই হিসাবে আমাদের এইটাই বড় আনন্দ যে একটা মুক্ত ঢাকায় আমরা মুক্তভাবে বিচরণ করে হাসি খুশির সাথে ঈদকে করতে পেরেছি। খালিকুজ্জামান স্যার আমার অনুষ্ঠানে নিয়মিত আসেন। আমি বলবো যে ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে অনেক অনুষ্ঠান করার। একটু জেনে নিতে চাই পেনসিলভেনিয়া কেমন ঈদ হলো? আপনি ইয়েতে গিয়েছিলেন, ভ্যাকেশনে গিয়েছিলেন, রাইট? আমি ভ্যাকেশনে, জি জি, ধন্যবাদ আপনাকে। ঈদ মুবারক। আমি আসলে এইবারই প্রথম ঈদের জন্য মিশিগানে গিয়েছিলাম, আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু এবং তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য। তো সেইখানে আমাদের পেনসিলভেনিয়া থেকে বাংলাদেশি জনসংখ্যা অনেক বেশি, যে শহরটাতে আমরা গেছিলাম। তো সেইখানে বাংলাদেশি তো বটেই, মিডল ইস্ট সহ আফ্রিকার অনেক দেশের মুসলমানদের নিয়ে যে ঈদের জামাত হয়েছিল, এটা অভূতপূর্ব। প্রায় কয়েক হাজার লোক, সব মিলিয়ে খুব আনন্দ ঘন পরিবেশে এবার আমরা ঈদটা করলাম। এবং ঈদ একটা উপলক্ষ, সেই জন্য এখানে যাওয়া। কিন্তু তারপরে সেখান থেকেও নানান জায়গায় আমরা বোট রাইডিং, তারপর বিভিন্ন ধরনের মিউজিয়াম, তারপর এরকম কিছু কিছু অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করেছি। হাউস হপিং যেটা বলে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, তারপর মানে খানা পিনা করা, কেনাকাটি করা, সবই ছিল। খুব ভালো ছিল এবারে সেটি। এবং রোববার পড়েছে, সেটিও অন্যরকম পাওয়া আমাদের জন্য যারা আমরা কাজ করি, কারণ আমেরিকার প্রেক্ষাপটে। এবং দিনকে দিন বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বাড়ছে, যে কারণে ঈদগুলো অনেক কালারফুল হচ্ছে আমাদের জন্য আত্মীয় স্বজনকে পাওয়া। আমি শুরু করতে চাই একটু আমেরিকার রাজনীতি নিয়ে, আমি একটু পরে আসব, কিন্তু যেটি হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত বিষয় বাংলাদেশ এবং আমেরিকার প্রেক্ষাপটেও নিউ ইয়র্কেও চায়ের টেবিলে আলোচনা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে কি মিয়ানমার নিয়ে যাচ্ছে কিনা। এটি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমি অবসরপ্রাপ্ত মেজর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কলামগুলো আমি পড়ছিলাম আজকে, আপনি বিভিন্ন জায়গায় যে লিখেছেন, সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি সহজ সরল প্রশ্নটি করতে চাই, সেন্ট মার্টিনকে কি আসলে মিয়ানমার নিয়ে নিচ্ছে? মানে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে আবারও। এই কথার আসলে এক কথায় যদি উত্তর দিতে হয়, তাহলে আমার সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমি যতটুকু লেখাপড়া করেছি এটার উপরে, সেখান থেকে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে মায়ানমার অন্তত সেন্ট মার্টিন নেওয়ার মতো একটা পদক্ষেপ গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এটার পিছনে অনেক কারণ আছে, বাট শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে আপনারা যারা আমেরিকায় আছেন এটা আরো ভালো করে উপলব্ধি করেন যে আমেরিকার পলিসির মধ্যে কিছু পরিবর্তন এসছে। আগে তারা যেভাবে সরাসরি ভিয়েতনামে সৈন্য পাঠিয়েছিল বা কিউবাতে চেষ্টা করেছিল ঢোকার জন্য, এবং অন্যান্য অনেক দেশে, আফগানিস্তানে তারা সৈন্য মোতায়েন করেছিল, সেই একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু তারপর থেকে যেটা এই একবিংশ শতাব্দীর যেটা আমরা লক্ষ্য করেছি আমাদের কাছে, যারা আমরা নিরাপত্তার ছাত্র দাবি করি বা আমরা যারা এটা ফলো করার চেষ্টা করে দেখেছি, যে প্রক্সি ওয়ার শুরু হয়েছে একটা, যেখানে আমেরিকার নেপথ্যে থেকে বিভিন্ন দেশে তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ফোর্স তৈরি করে। আপনার যদি সাম্প্রতিক ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের কথা ধরেন, আমেরিকার একটি সৈন্য ইউক্রেনে যায়নি, বাট রাশিয়ার মতো একটা পরাশক্তিকে বিভিন্নভাবে নাজিহাল করার জন্য তাদের অর্থ,
অর্থকে সামরিক খাতের মতো একটা খাতে ডাইভার্ট করে দেওয়ার জন্য তারা কিন্তু ইউক্রেনের একটা প্রবলেমকে ওখানে জিয়ে রেখেছে। ফিলিস্তিনে আমেরিকার কোনো সৈন্য নেই প্রত্যক্ষভাবে, কিন্তু সেখানে একটা সমস্যা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে বলা যায় যে যদি কোনো সমস্যা হয় সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে, সেটা মায়ানমারের সৈন্য সেখানে এসে দখল করে তারপরে সমস্যাটাকে তৈরি করবে এই মুহূর্তে আমার কাছে সেটা মনে হয় না, কারণ মায়ানমার এমনিতে এখন অনেক সমস্যার মধ্যে আছে। তাদের যে অভ্যন্তরীণ সমস্যা সেটাকে মিটিয়ে তারপরে আবার সেন্ট মার্টিনে আসা এই মুহূর্তে আমার কাছে মনে হয় না এটা তাদের জন্য খুব একটা ফিজিবল অপশন হবে। এক্ষেত্রে আমি খালিকুজ্জামান স্যারের কাছে আবার যেতে চাই। আমি যেহেতু আইআরএস স্টুডেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যখন পড়াশোনা করেছি, থ্রেট দিয়েও অনেক সময় অনেক কিছু আদায় করা যায়, কিংবা আপনি সরাসরি আক্রমণ না করেও আমাদের যেমন একটি প্রশ্নই ছিল, আর্মস কিংবা পরমাণু অস্ত্র কি গডের মতো শক্তি রাখে কিনা, যেটি আপনি দেখে ব্যবহার করবেন না কিন্তু পাশের দেশ আপনাকে দেখে ভয় পাবে। বর্তমান পরিস্থিতি অনেকটাই মানসিকভাবে এই যে বিপর্যস্ত করা, সেই শক্তিটি মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের সাথে সাথে এই ধরনের যে একটি আশঙ্কা কিংবা পাশের একটি দেশকে হুমকি দেওয়ার কারণটি কি মনে হয়? আমরা জানি সেন্ট মার্টিনের ভূ রাজনৈতিক অনেক গুরুত্ব আছে, সেই বিশ্লেষণে আমরা যাব, কিন্তু এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি মনে হয় খালিকুজ্জামান স্যার? জি, ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিন আসলে কৌশলগতভাবে খুবই একটা সুন্দর জায়গায় অবস্থিত। সেটার প্রতি এক ধরনের প্রভাব বলয় বিস্তার করার ইচ্ছা অনেক পরাশক্তিরই রয়েছে। অতীতে 2012-তে যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশ ভ্রমণ করেছিলেন, তখন ভারতের একটা নিউজ পেপারে খবর উঠেছিল যে হিলারি ক্লিন্টন আসলে এসছে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের বাংলাদেশের কাছ থেকে লিজ নেওয়ার জন্য, একটা দফা রফা করার জন্য, ভারতীয় নিউজ পেপারে কিন্তু খেয়াল করেন। তারপরে হচ্ছে যে 2011 সনে আমাদের মানে মিয়ানমারের সাথে আমাদের যে সমুদ্র সীমা, এটা মীমাংসা হয়ে গিয়েছে মানে ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে। সেই মীমাংসার মধ্যে সেন্ট মার্টিন কিন্তু ক্লিয়ারলি বাংলাদেশের অংশ, এবং অনেক বছর ধরে সব সময় থেকেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে পূর্ব পাকিস্তান থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ। তা সেটা জেনে শুনেও মিয়ানমার কিন্তু 2018 সনে তাদের যে দেশের মানচিত্র, সেই মানচিত্রে মিয়ানমারকে তাদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে। তখন বাংলাদেশের সরকার থেকে ব্যাপক প্রতিবাদ জানানোর পরে তারা সেটা চেঞ্জ করেছে। এমনকি সেন্ট মার্টিনস দ্বীপে যে পরিমাণ জনসংখ্যা আছে আমাদের 10,000-এর মতো, যে সেই যে জনসংখ্যাটা, সেই জনসংখ্যাটাকেও কোনো কোনো সেন্সাসে, বার্মাতে খুব, বার্মা মানে মিয়ানমারে খুব বেশি সেন্সাস হয় না, কারণ ওরা অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। তারপরে আনঅফিসিয়ালি যে আমাদের সেন্ট মার্টিনসের জনসংখ্যাকে এমনকি তারা তাদের জনসংখ্যার গুনতির ভিতরে ফেলে দেয়। তো এইটা হচ্ছে অবস্থা। এবং খুব অধুনা কালে যেটা আপনারা জানেন যে নাফ নদীতে মিয়ানমারের সেনাবাহিনী বা নৌবাহিনী তারা টহল দিচ্ছে, এবং এমন যন্ত্রণা তারা শুরু করেছে যার জন্য বাংলাদেশের জনগণের সাথে সেন্ট মার্টিনসের মূলত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষ সেন্ট মার্টিন যেতে সাহস পাচ্ছিল না, কারণ এলোপাতারি গুলি চালাচ্ছিল। এবং এই জায়গাটাতে বাংলাদেশ সরকার নিশ্চয় প্রতিবাদ করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে এটা প্রতিবাদটা খুব শক্ত সমর্থ ছিল না। আমি মনে করি সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে আপনি একটু আগে যে কথাটা উল্লেখ করলেন আইআরএস স্টুডেন্ট হিসাবে, এখানে আমেরিকাতে মনরো ডক্ট্রাইন বলে একটা জিনিস আছে। মনরো একজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার। তার ডক্ট্রাইন মানে তার যে মতবাদ, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতির ব্যাপারে তুমি একটা বড় লাঠি হাতে নিয়ে হাঁটবা, কিন্তু মাথাটা নত করে হাঁটবা, যাতে মানুষ মনে করে তুমি খুব ভদ্রলোক। কিন্তু তোমার লাঠিটা দেখে যাতে বুঝে তোমার সাথে পাঙ্গা দিতে আসলে তুমি তাদের হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিবা। এইটাই হচ্ছে আসলে পররাষ্ট্রনীতি, যেটা ইংলিশে ডিটারেন্স বলে। আপনি যেটা উল্লেখ করলেন, এই ডিটারেন্সটা বাংলাদেশ তৈরি করতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশে নৌবাহিনীর ব্যাপক
একটা মানে উপস্থিতি প্রয়োজন, কারণ সেন্ট মার্টিনের প্রতি শুধু বার্মার যে চোখ আছে এমন না, সেখানে ভারত ইনডাইরেক্টলি যে কথাটা বলে সেটাও কিন্তু একটু চিন্তার ব্যাপার, তারা কেন বলে। তারপর হচ্ছে চীন, চীন এখানে মিয়ানমারের মাধ্যমে এখানে তাদের যে গ্যাস আছে, ন্যাচারাল গ্যাস লাইন যেটা রয়েছে, সেতি মানে আরাকানের যে রাজধানী সেতির পাশেই উপকূলে হচ্ছে বড় গ্যাস ফিল্ড রয়েছে, হ্যাঁ মজুদ রয়েছে। সে মজুদ থেকে চীন গ্যাস পাইপলাইন দিয়ে টেনে তাদের দেশে নিয়ে যায়। তো তারা যদি এখানে একটা প্রভাব বলয় তৈরি করতে পারে সেন্ট মার্টিনে, তাহলে ভারতকে তারা মোকাবেলা করতে পারে, আমেরিকাকেও মোকাবেলা করতে পারে। এমনকি আমেরিকা যখনই নিউজে আসে যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, তখন কিন্তু সবসময় জোরে সোরে বলা হয়, যেমন ব্রিগেডিয়ার জেনারেল যে সাখাওয়াত হোসেন একজন আছে নিরাপত্তা বিশ্লেষক, আপনারা জানেন, তিনি বলেছে আসলে সেন্ট মার্টিনকে দখল করে নিয়ে গিয়ে কোনো ঘাঁটি বানানোর জন্য এটা নিরাপদ জায়গা না, এটা বিগ এনাফ জায়গা না, এটা আসলে কাজে লাগবে না, এটা তার মতবাদ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেন্ট মার্টিনটার প্রতি বাংলাদেশের নজর আরো বেশি শক্ত হওয়া দরকার, এবং এখানে আরো ডিটারিং ফোর্স এখানে ডিপ্লয় করা দরকার, যাতে মানে মিয়ানমার কোনোভাবেই এটার প্রতি চোখ দিতে না পারে। না, অবশ্যই সেটি আমাদের অস্তিত্বের অংশ, আমাদের সার্বভৌমত্বের অংশ, যে কারণেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে এক ধরনের শঙ্কা আশঙ্কা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একটি বক্তব্য আমি একটু নাসিরউদ্দিন আপনার কাছে যেতে চাই। তিনি বলেছেন যদি একটি গুলিও চালায় এর পাল্টা গুলি চালাবে বাংলাদেশ। এবং ডক্টর খালিকুজ্জামান খুব সুন্দর করে বলছিলেন যে বাংলাদেশ থেকে যে বার্তাগুলো এসেছে আসলে কতটুকু শক্তিশালী ছিল মিয়ানমারের জন্য, কারণ আমরা দেখেছি বারবার কূটনৈতিক ভাবে বাংলাদেশ কিন্তু ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে পারেনি, এখন পর্যন্ত পারেনি, তার কারণটি হচ্ছে রোহিঙ্গাদের ফেরত দিতে পারেনি। তো সেই প্রেক্ষাপটে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের যে ভূমিকাটি সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নাসিরউদ্দিন আহমেদ। জি, এখানে দুটো বিষয়ে আমাকে আলোকপাত করতে হবে। প্রথমত একটি বিষয় হচ্ছে যে মায়ানমারের নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ আমাদের সেন্ট মার্টিন দ্বীপে থেকে দেখা যাচ্ছিল, যেটা অবশ্যই সেন্ট মার্টিন থেকে আমাদের যতটুকু জলসীমা আছে তার বাইরে ছিল, মায়ানমারের নিজস্ব জলসীমায় ছিল। কিন্তু অল অন এ সাডেন এখানে এরকম একটা নৌবাহিনীর জাহাজ থাকাটা স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত ছিল না, এবং সেটার যথেষ্ট প্রতিবাদ হওয়া উচিত ছিল, যেটা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সেখান থেকে যে গুলি ছোড়া হলো, আমি আমার আর্টিকেলও যেটা লিখেছি এবং আমি পরবর্তীতে আবার যেটা কাউন্টার চেক করেও পেয়েছি, যে বাংলাদেশের যেই জলসীমা ব্যবহার করে টেকনাফ থেকে ট্রলারগুলো সেন্ট মার্টিন পর্যন্ত যায়, সেটা ডুবো চরের কারণে এবং পানির যেটা গভীরতা সেটা কিছুটা কম থাকার কারণে অনেক সময় একটু ঘুরে যেতে হয়, ডিটোর নিতে হয়। সেই ঘুরতে গেলেই সেটা মায়ানমারের জলসীমায় প্রবেশ করে, এবং সেটা মায়ানমারের যে স্থলভাগ আছে, জলের পরে যে স্থলভাগটা আছে, সেখানকার অস্ত্রের রেঞ্জের মধ্যে চলে আসে। আপনারা জানেন যে সব অস্ত্র দিয়ে আপনার দূরপাল্লার ফায়ার করা যায় না, অস্ত্র গুলি করতে হলে বিভিন্ন অস্ত্রের বিভিন্ন রেঞ্জ থাকে, তো সেটা ওই রেঞ্জের মধ্যে চলে যায়, এবং তখন কিছু গুলি ওখান থেকে করা হয়েছে এবং এতে আমাদের বাংলাদেশি নাগরিকদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এটা সত্য, ধ্রুবতারার মতো, এখানে অস্বীকার করার কোনো বিষয় নেই। কিন্তু সেখানেও বাংলাদেশ যথেষ্ট প্রতিবাদ করতে পারেনি, বা সেটার এগেইনস্টে যে পাল্টা কাউন্টার মিলিটারি মেকানিজমটা সেটা আমাদের দেখানো হয়নি। কেন হয়নি এটার বিশ্লেষণটা আমার কাছে এরকম মনে হয় যে আসলে বাংলাদেশ এখনো সেভাবে নিশ্চিত হতে পারছে না যে মায়ানমারের এই গুলিটা কারা ছুড়েছে। কারণ হচ্ছে সেখানে যারা সীমান্ত রক্ষী ছিল তারা আরাকান আর্মি এবং যারা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দল আছে, সেখানে আপনি জানেন মায়ানমার এমন একটা দেশ, বিশেষ করে রাখাইন এই অঞ্চলটা, এতগুলো তাদের এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল এবং তাদের যে স্বাধীনতাকামী বিভিন্ন শক্তি আছে, স্বায়ত্তশাসনকামী শক্তি আছে, তারা বিভিন্ন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। সুতরাং কে গুলি করেছে সেটা বাংলাদেশের পক্ষে মানে সঠিকভাবে নির্ধারণ করাটা কঠিন ছিল। আমরা যদি ধরে নেই যে সেটা মায়ানমারের কোনো বিদ্রোহী দল, বিশেষ করে আরাকান সেনাবাহিনীর যে সদস্যরা, তারা এই গুলিটা ছুড়েছে, যারা এখন মূলত রাখাইনের অন্তত বাংলাদেশ মায়ানমার বর্ডারের
অংশটুকু নিয়ন্ত্রণ করছে বলে আমরা জানতে পেরেছি, কারণ সেখান থেকে অনেক সীমান্ত রক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছিল যাদেরকে আমরা ফেরত পাঠিয়েছি। সুতরাং সেখানকার নিয়ন্ত্রণ অনেকাংশেই এখন আরাকান আর্মির হাতে আছে। এটাও একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং একটা সত্য বলে ধরে নেওয়া হচ্ছে। তারা যদি সেই গোলাগুলি করে থাকে এবং তাদের বিরুদ্ধে যদি আমরা এই মুহূর্তে কোনো সামরিক ব্যবস্থার মধ্যে যেতাম, সেটা হয়তো আমাদের জন্য পরিপক্ক সিদ্ধান্ত হতো না। কারণ এই মুহূর্তে আমাদের একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে বাংলাদেশ, কারণ আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী, আপনি আইআর-এর ছাত্রী হিসাবে অবশ্যই জানবেন যে কোনো বিচ্ছিন্নতাবাদী দলের সাথে কোনো একটা স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র সরাসরি যোগাযোগ করতে পারে না। যে কোনো একটা বিচ্ছিন্নতাবাদী দল বা স্বাধীনতাকামী দল, তারা যত শক্তিশালী হোক, তাদের প্রতি যতই সিম্প্যাথি থাকুক, ওভার্টলি তাদের সাথে যোগাযোগ করা যায় না। সেটা অবশ্যই একটা স্বীকৃত দেশের সাথে করতে হয়। কিন্তু আরাকান আর্মি যারা এখন রাখাইনের নিয়ন্ত্রণে আছে, তারা আলটিমেটলি যদি কোনো মায়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির ফলে স্বাধীনতা না হোক, অন্তত স্বায়ত্ত শাসনের দিকেও চলে যায়, তখন সীমান্তবর্তী দেশ হিসাবে আমাদেরকে তাদের সাথে বসতে হবে, তাদের সাথে আমাদেরকে সমঝোতায় আসতে হবে। বড় দুইটা ইস্যু, একটা হলো রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়টা এটার সাথে জড়িত, যে আলটিমেটলি আরাকান আর্মি যদি রাখাইনের নিয়ন্ত্রণে যায়, তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মির ব্লেসিংসটা আমাদের জন্য খুব দরকার। আর 2 নম্বর হচ্ছে যে সেটা আমরা বাংলাদেশ ড্রাগসের একটা যে নীল ছোবল, সেটা মূলত আসে মায়ানমারের দিক থেকে। বিশেষ করে ইয়াবা নামের যেই মারাত্মক মাদকটা বাংলাদেশের যুব সমাজ, এবং শুধু যুব সমাজ না, বলা যায় যে পুরো দেশেই তছনছ করে দিচ্ছে, সেটার উৎস হলো এই মায়ানমারের রাখাইন অঞ্চলটা। তো এই দুটো ইস্যুকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আরাকান আর্মির সাথে এই মুহূর্তে কনফ্রন্টেশনে যাওয়াটা ঠিক হতো না। আর ইতোমধ্যে আমরা একটা বেসরকারি টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখেছি, যেখানে আরাকান আর্মির একজন শীর্ষস্থানীয় নেতা সরাসরি বলেছেন তারা যদি কোনো সময় ক্ষমতার আলোতে আসতে পারেন এবং ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পান, তাহলে বাংলাদেশের এই দুটো ইস্যুই তারা অ্যাড্রেস করবেন। তারা মাদকের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টাও তারা খুব ভালোভাবে বিবেচনা করবেন। এখন এই রোহিঙ্গারা রয়েছে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে, যেটা আমার লেখাতে আমি বলেছি। তারা যদি এখন আরাকান আর্মিতে জয়েন করে, তাহলে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে। আবার যদি আরাকান আর্মির এগেইনস্টে যেটা প্রলুব্ধ করছে মায়ানমার সরকার এবং সামরিক জান্তারা, তাদেরকে ভিড়াতে মায়ানমারের পক্ষে এবং তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, সেখানেও যদি তারা পা দেয়, সেটাও মানে খুব বিজ্ঞ সিদ্ধান্ত হবে না। কারণ কেউই কিন্তু এমন গ্যারান্টি দিচ্ছে না যে তোমাদেরকে আমরা নিয়ে যাব, বা তোমরা এখন আসো, আগে সেটেল হও, তারপর সেনাবাহিনীতে জয়েন করো বা আমাদের সাথে জয়েন করো, এরকম কথা কেউ বলছে না। সবাই বলছে আগে অস্ত্র নাও, আগে যুদ্ধ করো, তারপরে আমরা তোমাদের বিষয়টা দেখবো। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের আসলে কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং গোয়েন্দা তথ্যগতভাবে অনেক সতর্কতার সাথে পা ফেলা উচিত। এবং বাংলাদেশ, আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেই অর্থে এখনই যুদ্ধ ঘোষণা করা বা তাদের বিরুদ্ধে ওইভাবে নেমে যাওয়াটা একটা বিজ্ঞ সিদ্ধান্ত হতো না। বাট সেটাও আমি মনে করি, এবং আমার লেখা শেষে উপসংহারে আমি যেটা বলেছি, যুদ্ধ প্রস্তুতি হলো যুদ্ধ থামানোর একটা কৌশল। আপনি জানেন যে পারমাণবিক অস্ত্রের মজুদটাই কিন্তু একটা ডিটারেন্স, যেটা আমাদের স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, যে আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেই যে আমাকে মানুষ ভয় পাবে, সমীহ করবে বা আমাকে মেনে চলবে, তা নয়। আমি পারমাণবিক অস্ত্র আমার কাছে মজুদ আছে, এই একটা তথ্য বা এই একটা ডেটাই কিন্তু যথেষ্ট বাকিদেরকে শায়েস্তা করার জন্য। সেই হিসাবে বাংলাদেশের নৌশক্তি, যেটা স্যার বলেছেন, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আমাদের এখন আমরা সাবমেরিনের অধিকারী হয়েছি। বিশ্বের অনেকগুলো দেশের যদি ভিতরে অন্তত 37টা দেশে, আমি ইফ আই এম নট রং, সাবমেরিন আছে, এবং আমরা তাদের মধ্যে একজন। এবং চীনের সহায়তায় আমাদের সাবমেরিন ঘাঁটি হয়েছে।
তো নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একসময় আমাদের যে ফ্রিগেট ছিল সবচেয়ে বড়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফ্রিগেট, সেটার উপস্থিতিতে একসময় মায়ানমারের এই সামরিক তৎপরতা অনেকখানি আমরা দমাতে পেরেছিলাম। সেটার মেয়ার প্রেজেন্স, শুধু তার উপস্থিতি প্রয়োজনীয় ছিল মায়ানমার সীমান্তের নিকটবর্তী এলাকায়, যদিও আমাদের জলসীমার মধ্যে আমরা ছিলাম। তো এই ধরনের শো অফ গুলো, প্রস্তুতিগুলো আমাদের নিশ্চয়ই আছে। আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে জানি, কারণ আমি নিজেও সেখানে একসময় ওই বর্ডার এলাকায় চাকরি করেছি। বিশেষত এক সময় আরাকান আর্মি একটা রেড করেছিল বাংলাদেশের একটা সীমান্তবর্তী বর্ডার এলাকার সময়, তখন আমি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত ছিলাম। আমাদের এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে যে আমাদের যে সতর্কতার যে বিভিন্ন সংকেত থাকে, কালার ইয়ে করা থাকে, ডিক্লারেশন করা থাকে, গ্রিন, ইয়েলো, রেড, তো এরকম অ্যালার্টনেস যেটা, সেটা জারি হয়ে যায়। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকেই অ্যালার্ট আছে এবং সময় মতোই মনে হয় পদক্ষেপগুলো নেওয়া হবে। কিন্তু এখানে যেহেতু স্যারও বলেছেন এবং আমি আমার লেখায় লিখেছি যে আন্তর্জাতিক অনেকগুলো ফ্যাক্টর আছে। এক নম্বর আমি সাবমেরিনের কথা বলেছি, সেটা কিন্তু চীনের ব্লেসিংস আমরা পেয়েছি এবং এখানে চীনের একটা মতবাদ এবং তাদের একটা কথাবার্তা আমরা ফেলে দিতে পারবো না। আর তাছাড়া বাংলাদেশে চীনে তো জানেন বিনিয়োগের দিক থেকে কতখানি আমরা ডিপেন্ডেন্ট। আবার আমেরিকার একটা বিষয় আছে যে তাদেরও কিছু এখানে স্বার্থ আছে, কারণ বিরাট প্রশ্ন দাঁড়িয়েছে আরাকান আর্মি যে সুসজ্জিত হলো, তারা কি হঠাৎ করে এরকম 10-11 অপারেশন 7-10 অপারেশন শুরু করে দিল? তারা যে অপারেশনটা শুরু করেছে তার পিছনে তাদের যথেষ্ট হোমওয়ার্ক করেছে। তাদের যে সফিস্টিকেটেড কমিউনিকেশন সিস্টেম আছে সেটা অবিশ্বাস্য, এবং তাদের যে আধুনিক অস্ত্র দিয়ে তারা আরাকান আর্মিকে সুসজ্জিত করেছে চীন, সরি মায়ানমার আর্মিকে সুসজ্জিত করেছে চীন, আর তাদেরকে পাল্টা দিচ্ছে এখন আরাকান আর্মি। তারা এখন তাদের চেয়ে সফিস্টিকেটেড ওয়েপন নিয়ে তারা যুদ্ধ করছে। তাহলে অস্ত্রটা দিল কে? এখানে অনেকগুলো প্রশ্ন আছে, চীন দিয়েছে নাকি আমেরিকা দিয়েছে নাকি ভারত দিয়েছে, বা কোন দিক দিয়ে অস্ত্রগুলো আসলো? এই বিরাট প্রশ্নগুলোর উত্তর আসলে একদিনে বা এক বৈঠকে খুঁজে বের করা খুব কঠিন হবে। খুবই